বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি জিএম সাইফুল ইসলাম, সরকারি নর্থ খুলনা কলেজ, দর্শন বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম বের করো। আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ যৌতিক সংজ্ঞা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যৌতিক সংজ্ঞা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় একটা জ্ঞানমূলক কোশ্চেন এখানে সবসময় আমরা আসতে দেখি যে যৌতিক সংজ্ঞা কাকে বলে বা সংজ্ঞা কাকে বলে। তাই সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম বের করো। আমি তোমাদেরকে যৌতিক সংজ্ঞার কাকে বলে এটা বলবো এবং তোমরা এটা নোট করে নাও। যৌতিক সংজ্ঞা কাকে বলে? কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করাকে সংজ্ঞা বলে বা যৌতিক সংজ্ঞা বলে। আবার বলি, কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করাকে সংজ্ঞা বলে। সংজ্ঞার নিয়মগুলো আলোচনা করো। এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে সংজ্ঞার নিয়মাবলী। আমরা 1 নম্বর সংজ্ঞার নিয়মাবলী নিয়ে আলোচনা করব। যে 1 নম্বর নিয়ম হলো যৌতিক সংজ্ঞার 1 নম্বর নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় আবার কমও নয়। আবারও বলি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় আবার কমও নয়। তাহলে আমরা মানুষ পদের সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলবো? যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অর্থাৎ আমরা আবার প্রথমেই থেকে আবার একটু বলি যে আমরা প্রথমে বলেছিলাম যে যৌতিক সংজ্ঞা কাকে বলে। অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদে পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, অর্থাৎ তার থেকে বেশিও নয় কমও নয়। অর্থাৎ এখানে মানুষ পদের সংজ্ঞায় আমরা বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। কিন্তু এছাড়া মানুষের আরও অনেক গুণ আছে, যেমন হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, কিন্তু এগুলো মোটেও প্রয়োজনীয় নয়। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে মানুষ পদের সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অর্থাৎ আমাদের 1 নম্বরের নিয়মাবলীতে আমরা বলছি যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় কমও নয়। অর্থাৎ আমরা মানুষ পদের যদি সংজ্ঞায়িত করি তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এ কথা আমাদের বলতে হবে। এর থেকে বেশিও বলা যাবে না আবার কমও বলা যাবে না। অর্থাৎ যথার্থ শুধু যথার্থ নিয়েও আলোচনা করলে হবে না, আবার শুধু ব্যাখ্যার্থ নিয়েও আলোচনা করলেও হবে না। অর্থাৎ মানুষ পদের সংজ্ঞায়িত করবো, আমরা এক কথাই বলবো যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যাক, তাহলে আমরা 1 নম্বর নিয়মটা আবারও রিপিট করি। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় আবার কমও নয়। আমরা যদি এই নিয়মটা যদি লঙ্ঘন করি তাহলে মানুষ পদের সংজ্ঞা দিতে গেলে আমরা এক কথায় বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অর্থাৎ এই 1 নম্বর নিয়মটা যদি কিনা আমরা না মানি তাহলে আমাদের এই সংজ্ঞাগুলো কি হবে? ভ্রান্ত হবে, অর্থাৎ আমাদের নিয়মের বাইরে চলে যাবে। অর্থাৎ আমরা যদি 1 নম্বর নিয়মটা আমরা দেখি, যে আমরা 1 নম্বর নিয়মটাই বলেছিলাম যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় কমও নয়। এখন আমরা এই নিয়মটা কিন্তু এখানে আমরা এই নিয়মটা কিন্তু আমাদের এখানে নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এখানে পড়ি নাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, দেখো বাহুল্য সংজ্ঞা অর্থাৎ মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, এখানে এই মরণশীল অতিরিক্ত গুণটা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের মানুষ পদের সংজ্ঞা দেওয়ার সময় আমাদেরকে বলতে হতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কিন্তু আমরা এই নিয়মটা লঙ্ঘন করছি। অর্থাৎ এই সংজ্ঞাটা হলো বাহুল্য সংজ্ঞা দোষে দুষ্ট হয়েছে, বাহুল্য সংজ্ঞা দোষে দুষ্ট হয়েছে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, এখানে অতিরিক্ত মরণশীল গুণটি উল্লেখ করা হয়েছে, কাজেই আমাদের নিয়মের বাইরে এটা চলে গেছে। অর্থাৎ এই মরণশীল গুণটি একটি পদের উপলক্ষণ, এটা কোনো যথার্থ নয়। এবার আমরা আসি আপতিক সংজ্ঞা। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিপদ জীব। এখানে অতিরিক্ত এই বিপদ
গুণটি এখানে এখানে অতিরিক্ত দ্বিপদ, এখানে অতিরিক্ত দ্বিপদ, এখানে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, এখানে অতিরিক্ত দ্বিপদ গুণটি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটাও কোনো যথার্থ নয়, অর্থাৎ এটা কোনো মানুষ পদের, এটাও কোনো গুণ নয় মানুষ পদে। তারপরে আমরা আসি অব্যাপক সংজ্ঞা। আমরা উদাহরণটা দেখি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব, এখানে অতিরিক্ত ফর্সা জীব, অর্থাৎ এখানে ফর্সা গুণটি মানুষ পদের একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা কোনো যথার্থ নয়। তারপরে আমরা আসি অতি ব্যাপক সংজ্ঞা। মানুষ হয় একটি জীব, মানুষ হয় একটি জীব, এখানে অতিরিক্ত মানুষ ছাড়া অন্যান্য জীব জন্তুর বেলায় আমরা জীব পদটি এখানে আমরা ব্যবহার করি, অর্থাৎ এখানে বুদ্ধিবৃত্তি গুণটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, একথা আমাদের বলা উচিত ছিল, কিন্তু আমাদের এই সংজ্ঞাটা লঙ্ঘন হয়েছে, এটা হলো একটা অতি ব্যাপক সংজ্ঞা। আমরা এখানে কি বলছি যে মানুষ হয় একটি জীব, এখানে এখানে বুদ্ধিবৃত্তি গুণটা বাদ দেওয়া হয়েছে। এই সংজ্ঞাটি অতি ব্যাপক সংজ্ঞা, কারণ এটি শুধু মানুষের বেলায় নয়, অপর জীবজন্তুর বেলায় এটা প্রযোজ্য হয়েছে। তাহলে আমরা আবারও বলি যে আমাদের 1 নম্বর নিয়মের আমরা কি বলছিলাম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদে পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় আবার কমও নয়। অর্থাৎ মানুষ পদের সংজ্ঞায়িত করতে গেলে আমরা বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই নিয়মটা যদি আমরা না মানি তাহলে এখানে 4টা সংজ্ঞা ভ্রান্ত সংজ্ঞা হবে। এই 4টা ভ্রান্ত সংজ্ঞা হলো বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, অতি ব্যাপক সংজ্ঞা। আমরা এখন চলে যাব 2 নম্বর নিয়ম, যৌক্তিক সংজ্ঞার বা সংজ্ঞার 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটিকে কি করতে হবে, স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আবারও বলি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটিকে কি করতে হবে, স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি আমি এই নিয়মটা না মানি তাহলে এখানে 2টা ভ্রান্ত সংজ্ঞা অনুপত্তি করবে। একটা হলো রূপক সংজ্ঞা আর একটা হলো দুর্বোধ্য সংজ্ঞা। রূপক সংজ্ঞা কেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন মানুষ হয় সৃষ্টির মুকুট, এখানে এই মুকুট শব্দটি একটা রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, কাজে এটি একটা রূপক সংজ্ঞা দোষে দুষ্ট হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে রূপক সংজ্ঞা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটা নোট রাখবা। দুর্বোধ্য সংজ্ঞা, দুর্বোধ্য অর্থাৎ যে শব্দগুলো আমরা সচরাচর বুঝতে পারি না, দুর্বোধ্য বোঝা যায় না, অস্পষ্ট সুস্পষ্ট নয়, সেটা হলো দুর্বোধ্য। যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবা, উদাহরণটা হলো এরকম যে বটবৃক্ষ হয় জুটাজুট লাঞ্ছিত, শোধিত তখন নিদারক মহাস্তির পাদক। অর্থাৎ এখানে আমরা যদি এটা সহজ ভাষায়, যদি এত কঠিন ভাষা ব্যবহার না করতাম, আমরা যদি সহজ ভাষায় যদি আমরা বলতাম, যেমন কি যে বট বৃক্ষের পাতা অনেক মোটা, এই বট বৃক্ষের পাতা কি করে, সূর্যের আলো শোষণ করে নিচ থেকে শীতল বায়ু প্রবাহিত করে। এই কথা বললে আমরা সবাই বুঝতে পারতাম, কিন্তু আমরা এখানে অনেক শব্দ, কঠিন শব্দ আমরা এখানে ইউজ করছি, অর্থাৎ এটা একটা দুর্বোধ্য ভাষা। আমি আবার দুর্বোধ্য ভাষার একটা আবার উদাহরণ বলি, যে বটবৃক্ষ হয় জুটাজুট লাঞ্ছিত, শোধিততম নিদারক মহাস্তির পাদক। এটা একটা দুর্বোধ্য সংজ্ঞা, এটা সহজে সবাই এটা বুঝতে পারবে না, কিন্তু আমরা এটা সহজবোধ্য ভাষায় আমরা বলতে পারতাম যে বটবৃক্ষের পাতা অনেক মোটা, এই সূর্যের কিরণ এই মোটা পাতা শোষণ করে নিচ থেকে শীতল বায়ু প্রবাহিত করে। এই কথা বললে আমরা সবাই এটা বুঝতে পারতাম। যাক, নিশ্চয়ই তোমরা 2 নম্বর নিয়ম বুঝতে পারছো। আমরা 2 নম্বর নিয়মটা আবারও রিপিট করি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। 3 নম্বর নিয়মে আমরা চলে যাই। 3 নম্বর নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্রতিশব্দ আমরা ছোটবেলায় অনেক প্রতিশব্দ পড়ছি, যে যেমন আমরা যদি বলি আগুনের প্রতিশব্দ কি, হ্যাঁ, অনল, পাবক, হুতাশন, আগুন, শিখা, মহি, এরকম। অর্থাৎ আমরা যখনই যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো আলোচনা করব, 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না।
তা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যদি আমরা এখন উদাহরণ বলি যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, তাহলে এখানে মানুষ এবং মনুষ্য একই প্রতিশব্দ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কাজে এ সংখ্যাটি ভ্রান্ত হবে, অর্থাৎ এ সংখ্যার নাম হবে চক্র সংখ্যা দোষে দুষ্ট হয়ে গেল। এটা চক্র সংখ্যা দোষে দুষ্ট হয়ে গেল। চতুর্থ নিয়ম, সদার্থক সম্ভাব হলে সংজ্ঞায় ননার্থক ভাষা ব্যবহার করা যাবে না। আবারও বলি, চতুর্থ নিয়ম, সদার্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনো ননার্থক ভাষা ব্যবহার করা যাবে না। যদি এই নিয়মটা আমরা না মানি তাহলে ননার্থক সংজ্ঞা দোষে দুষ্ট হবে। যেমন আমরা উদাহরণ বলতে পারবো তখন যে পাপ নয় পুণ্য, পাপ নয় পুণ্য, এটা ননার্থক সংজ্ঞা দোষে দুষ্ট হয়েছে। পঞ্চম নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থক পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে, রূপান্তরযোগ্য হতে হবে। অর্থাৎ আমরা আজকে আলোচনা করলাম আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদের আমাদের বোর্ড পরীক্ষা এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে এভাবে যে যৌতিক সংজ্ঞা কাকে বলে। জ্ঞানমূল্য কোশ্চেন এটা কনফার্ম প্রত্যেক বছরই এটা আসে এই অধ্যায়ের নাম অনুসারে। এই প্রশ্নটা যখনই প্রশ্ন প্রেরণতা যখন প্রশ্ন করে, অর্থাৎ এই অধ্যায় অর্থাৎ যৌতিক সংজ্ঞা কি, এটা দিয়েই প্রত্যেক বছরই তোমরা দেখবা যে বিগত বছরের প্রশ্ন তোমরা দেখবা যে প্রত্যেক বছরই পড়ে যে যৌতিক সংজ্ঞা কাকে বলে, একটা জ্ঞানমূল্য কোশ্চেনে। তাহলে এই কোশ্চেনটা এক প্রকার আমি তোমাদেরকে পাস করে দিলাম, তোমরা ভালোভাবে দেখবা যে যৌতিক সংজ্ঞা কাকে বলে বা সংজ্ঞা কাকে বলে। তারপরে অনুধাবনমূলক কোশ্চেন এখানে আমরা আসে যে বাহুল্য সংজ্ঞা কি, আপতিক সংজ্ঞা কি, অতিব্যাপক সংজ্ঞা কি, অব্যাপক সংজ্ঞা কি। হ্যাঁ, এভাবে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। ননার্থক সংজ্ঞা কি, তারপরে রূপক সংজ্ঞা কি, দুর্বোধ্য সংজ্ঞা কি, এগুলো থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন তোমরা পাবা। এবং যৌতিক সংজ্ঞার নিয়মাবলী এখান থেকে তোমাদেরকে উদ্দীপক এখান থেকে আসতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এই প্রথম অধ্যায় বাসায় তোমরা ভালোভাবে, আমরা আজকে যেটুকু আলোচনা করলাম এইটুকু তোমরা বই নিয়ে ভালোভাবে তোমরা পড়বে এবং বিগত বছরের প্রশ্ন তোমরা ভালোভাবে দেখবে যে কিভাবে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে। ওই আলোকে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে শেষ করবে। পরিশেষে বলবো, এই মহামারীর সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।